আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। নমস্কার। প্রতিবারের মতো এবারও একটা অসাধারণ গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারের থার্সডে হরর ডোজে শুনতে চলেছেন সুদীপ্তা ঘোষ রচিত তেঁতুল পাতার হার। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। শুরু হচ্ছে তেঁতুল পাতার হার। ছয় একে ছয়, ছয় দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 4 36, 6 7 42। আজও কি স্বামী আর ছেলের মুখে দুটি ভাত তুলে দিতে পারবো না? হা ভগবান! সকালবেলায় রান্নাঘরে ঢুকে আনাজের ঝুড়িটার দিকে তাকিয়ে বসেছিল সবরই। ঝুড়িতে কিছুই নেই অবশিষ্ট। আজ কি রান্না করবে জানে না। তার স্বামী আদায়ে বেরিয়েছে। যদি কিছু আদায় হয় তবেই আজকের খাওয়া জুটবে। বছর পাঁচেকের ছেলেটার বাটিতে দুটো মুড়ি আর ধারাপাতের বই দিয়ে বসিয়ে রেখেছে। ছেলে পড়ছে না কিছুই, তবু তাকে কিছু বলতেও ইচ্ছা করছে না। আর বলবেটাই বা কি? নিজের অদৃষ্টের কথা ভেবে আজও ওর চোখে জল চলে আসে। আজ 7 বছর ধরেই সে এভাবে কষ্ট করে চলেছে। বাবার হঠাৎ অকাল মৃত্যুর পর মা যেন দিশেহারা হয়ে গেছিল তাকে নিয়ে। সবার আগে সেই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তাই পাড়ার একজন যখন এই সম্বন্ধটা আনলো, বিনা পয়সায় মেয়ে পার করতে পেরে মায়ের খুশির শেষ ছিল না। তারপর নিজে কাশিপাশি হয়ে বাঁচল, কিন্তু সবরীকে প্রতিদিনের লড়াইয়ের মাঠে নামিয়ে দিয়ে গেল। তার স্বামী অনিলের না ছিল চাল, না আছে চুলো। এই মাথা গোজার মতন ঘরটুকু ছাড়া কিছুই নেই। পরের জমিতে চাষ করে কোনো রকম দিন চালায়। আজ কদিন ধরে সেই পয়সাটুকুও আদায় হয়নি। আজ তাই গেছে জমির মালিকের কাছে। যদি তিনি পাওনা টাকা দেন তবেই আজ চাল ডাল আনাজের ব্যবস্থা হবে, না হলে আজ কপালে হরিমটর লেখা আছে। হঠাৎই ছেলে খোকন চেঁচিয়ে উঠল, মা মা, ওই দেখো মা, বাবা আসছে, সাথে আরো কে কে যেন আছে। এবার অনিলের গলা পেল সবরই। এই দেখো কাকে ধরে এনেছি। তোমার খুড়ো মশাই এসেছেন গো। কত দূর থেকে তোমার সাথে দেখা করতে। আরে কোথায় গেলে তুমি? সবরই তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে একেবারেই হাঁ হয়ে গেল। কাকা, তুমি সত্যি তুমি এসেছো? আজ 7 বছর বাপের বাড়ি কাউকে চোখে দেখিনি। কেমন আছো কাকা? এই বলে সবরই ডুকরে কেঁদে উঠল। কাকাও তার এই রকম অবস্থা দেখে একটু ঘাবড়ে গেল। তার আদরের একমাত্র ভাইজির এই রকম করুণ অবস্থা সে কল্পনাও করেনি। সবরীর কাকা রমানাথ মিলিটারিতে চাকরি করতেন। সে কোথায় কোথায় থাকত তার খোঁজ কেউ জানত না। কখনো অরুণাচল প্রদেশ, কখনো কাশ্মীর, কোনো সময় মণিপুর, ত্রিপুরায়, এরকম নানা দুর্গম জায়গাতে তাকে থাকতে হতো। দাদা বৌদি তাকে জোর করে বিয়ে দিয়েছিল। কাকিমা বেশ বড় লোকের মেয়ে ছিল। সে সবসময়ই বাপের বাড়িতেই থাকত। কাকা ছুটি ছাটায় তাদের বাড়ি এলে কাকিমাও সাথে আসত। সারাদিন খুব হইচই করে কেটে যেত। কাকার একটা ছেলে আছে, বুবলা। তাকে নিয়েও এসেছে কয়েকবার। মিষ্টি মতন গোলগাল বুবলার সাথে খুব ভাব ছিল সবরীর। বাবা হঠাৎই মারা গেল। তার তখন 16 বছর বয়স। কাকা তখন আসেননি, পরে এসেছিল। মায়ের হাতে বেশ কিছু টাকাও দিয়ে যায়, যাতে সবরীর পড়াশোনার কোনো ক্ষতি না হয়। সবরী তখন সবে মাধ্যমিক পাশ করেছে। কিন্তু পরের বছরই মা অনিলের সাথে তার বিয়ে দিয়ে কর্তব্য সেরেছিল। সবরীর চোখের জলের কোনো দাম দেয়নি তার মা। বিয়ের সময় কাকারা কেউ আসতে পারেনি, হয়তো খবরও পায়নি ঠিক মতো। আজ ভাইজিকে দেখে তাই কাকার চোখের জল বাঁধ মানছে না। মাত্র 24 বছর বয়সে মেয়েটার এই কি অবস্থা হয়েছে।
মনে হচ্ছে যেন কত বয়স হয়ে গেছে তার আদরের সবুর। সারা শরীর জুড়ে দারিদ্রতার ছাপ, এমনকি বাড়ি ঘরের অবস্থা তথৈবচ। এ কোথায় বিয়ে দিল বৌদি মেয়েকে? কত আদরের ছিল মেয়েটা দাদার কাছে, সেও কম ভালোবাসত না তার ভাইজিকে। চোখের জল সামলে সবরই জানতে চাইল, আমার খোঁজ তুমি কেমন করে পেলে কাকা? চাকরি থেকে অবসর নেওয়ার পর এদেশে এসে প্রথমেই তোদের বাড়ি রতনপুর যাই। সেখানে গিয়ে আশেপাশের লোকের কাছে সব জানতে পারি। তোদের পাশের বাড়ি তোর বন্ধু কাজলদের কাছেই সব খবর পেলাম। শুনলাম তোর এই তালডোবা গ্রামে বিয়ে হয়েছে, আর তারপরেই এখানে চলে এলাম খুঁজতে খুঁজতে। তোকে দেখতে যে বড় ইচ্ছে করছিল মা। কাকি আর বুবলাই কেমন আছে কাকা? আমার বিয়ের সময় বোধহয় ওরা খবর পায়নি, তাই না? সবরীর প্রশ্ন শুনে রমানাথ বললেন, তোর বিয়ের কথা আমরা কিছুই জানি না। তোর কাকি তো এখন অম্বলার বাতের রোগে শয্যাশায়ী বলা যায়, আর বুবলার পড়াশোনা শেষের মুখে। অনেক বড় হয়ে গেছে সে। আমি ওকে দেখলাম কতদিন বাদে। এবার থেকে তো বাড়িতেই থাকবো, আর চিন্তা নেই। সবাইকে দেখতে বড় ইচ্ছা করে কাকা। একবার আনবে তুমি ওদের? আরে তোরা এবার আমাদের বাড়ি যাবি। তোর কাকি খুব বলে তোর কথা। দাদু ভাই আর জামাইকেও নিয়ে যাস কেমন? সবরই উত্তর দেয় না, চুপ করে যায়। সে কাকার বাড়ি যাবে কেমন করে? বাইরে যাবার মতন তার পরিস্থিতি আছে নাকি? কোনো গয়না বা ভালো একটা শাড়িও তার নেই। আর খরচের ভয় তো কোথাও যাবার কথা ভাবতেই ভয় করে। কাকে বলবে সে কথা? কাকা তার জন্য কত জিনিস এনেছে, ফল মিষ্টি সেসব তো আছেই, একটা দামি শাড়ি, আর শেষে যেটা বের করলো সেটা দেখে তার চক্ষু চড়ক গাছ। সেই তেঁতুল পাতার হার, যেটা সে কাকি যখনই আসতো তাদের বাড়ি সব সময় কাকির গলায় পড়ে থাকতে দেখত। তার খুব পছন্দের ছিল সেই হারটা। সে কাকিমা এলেই ওটা নিয়ে নাড়াচাড়া করত। প্রায় 4 ভরি সোনা ছিল হারটায়। তেঁতুল পাতার মতন হারের ডিজাইন ছিল, তাই তার নাম তেঁতুল পাতার হার। সবরই খালি বলতো, তোমার এই হারটা কি সুন্দর যে বলারই নয়। তার কাকিমা মালা হেসে বলতেন, ওটা আমি তোর বিয়েতেই দেব। তোর এত পছন্দ যখন, আর এটা পরলে তোকে খুব মানাবেও। সবরীর ভারী লজ্জা পেত শুনে। কাকি যে কি বলে। এই হার তুমি কেন আনলে কাকা? এ তো কাকিমার গলার হার। কাকিমার কত শখের জিনিস। আরে পাগলি, এ হার তোর কাকিমাই দিয়েছে আমায় তোকে দেবার জন্য। তোর বিয়েতে এলে তো দিতই এটা, তাই আমার হাত দিয়ে পাঠালো। তুই গলায় পর, আমি একটু দেখি। কাকার কথায় সে হারটা পড়ল, কিন্তু বুঝতেই পারছে এ হার তাকে আর মানাচ্ছে না। কণ্ঠা ওঠা সরু গলায় কি এ হার মানায়? বেশ মানাচ্ছে তোকে। কিন্তু সেই বলাটার মধ্যে কোনো জোর নেই যেন। সবরী সেটা জানে। সারাদিন কাকা থাকলো সবরীদের সাথে। সবরী যতটা পারল ভালো করে রান্না করল। ভাগ্যিস আজ অনিল তার পাওনা টাকাগুলো পেয়েছিল, তাই মুখ রক্ষা হলো। কাকা দেখো, আমি মনে করে তোমার পছন্দের রান্না করেছি। 2 রকমের মাছ, লাউ শাক, চালতার টক। আমি জানি এগুলো তোমার খুব পছন্দের খাবার। একদম তোর মায়ের হাতের রান্না যেন। খুব ভালো হয়েছে রে সবু রান্নাগুলো। সবরই খুব আনন্দ পেল শুনে। আজ এত রকম রান্না হয়েছে শুধু কাকার জন্যই, নইলে তাদের তো রান্না খাওয়ার কোনো বিলাসিতাই নেই। যখন যা জোটে তাই খায় তারা। দিনের পর দিন আলু সেদ্ধ ভাতও খেতে হয়। ছেলেটাকেও যে একটু দুধ মাছ দিতে পারে না। খোকনও খুব খুশি হলো আজ এইসব খেয়ে। বিকেলে কাকা চলে গেল। সবরই একটা রাত কাটানোর জন্য অনেক বলেছিল, কিন্তু কাকা থাকলো না। বলল, আর পরে আবার আসবো। এই তো চিনে গেলাম। তোরা কিন্তু অবশ্যই যাবি, মনে থাকে যেন। আর এই নে কিছু টাকা দিয়ে গেলাম। এটা তোর কাছে রাখবি, দরকারে খরচ করিস কেমন? সবরীর 2 চোখ ছাপিয়ে জল চলে এলো। কাকাকে প্রণাম করতেই কেঁদে ফেলল। এখন সবরই দেখ না দেখ সময় পেলেই হাতটা গলায় পড়ে দেখে তাকে কেমন লাগছে।
অবশ্য সবার সামনে তো নয়, লুকিয়ে দেখে সে। বড় আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, গলা থেকে হাতটা খুলে হাত বুলোতে থাকে তার উপর, যেন সেই কিশোর বয়সের ভালো লাগা ফিরে পায় আবার। কি সুন্দর হারটা, তোমায় খুব মানাবে। সবরই কোনো উত্তর দিল না, মনে মনে বলল, বিয়ের সময় মা যেটুকু গয়না দিয়েছে সব অভাবে বেছে দিতে হয়েছে। এটাকে সাবধানে রাখতে হবে। সংসারের পেছনে সবই তো দিয়েছি। এটা আমার কাকিমার দেওয়া জিনিস, কাকা নিজে এসে দিয়ে গেছে। এটা খোয়ালে চলবে না, এটাকে সাবধানে রাখতে হবে। সবরই সেটাকে চৌকের নিচে একটা তোরঙ্গের ভিতর এক কোণে রেখে দেয়। তাতে চাবি দেয়া থাকে সবসময়, আর সেই চাবি তার আঁচলেই বাঁধা থাকে। মাস 6 চলে গেল। অনিল সেদিন মাঠ থেকে এসে বলল, দত্তমশাই তার 10 বিঘা দোফসলি জমি জলের দরে বেচে দেবে। টাকা থাকলে আমিই কিনে নিতাম। উনিও চাইছেন জমিটা আমায় দিতে। সবরই কোনো উত্তর করল না, জানে তার স্বামীর ক্ষমতা। মুরদ নেই কানা করি, গা করে মোড়া মুড়ি। অনিল কথাটা আরও 2 দিন ধরে বলে চললে উত্তরে সবরই বলে, তুমি এই কথাটা সবসময় আমাকে শোনাও কেন বলো তো? ক্ষমতা যখন নেই তখন চুপ করে থাকাই তো ভালো। বাড়ি ফিরে আমার কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করে কি লাভ আছে? তুমি কি কাকার দেওয়া হারটার কথা ভেবেই বলছো? প্রাণ থাকতে এই হার আমি দেব না। আমার যত গয়না সবই তো তুলে দিয়েছি সংসারের দরকারে, কিন্তু এই গয়না আমি কোনো মতেই হাতছাড়া করব না। সবরীর কথা শুনে অনিল চুপ করে যায়। সেদিন পাড়ার মেয়ে ললিতার বিয়ে ছিল। সবরই কাকার দেওয়া শাড়ি আর হারটা পরে গেল বিয়েবাড়ি। এতদিন কারুর কোনো অনুষ্ঠানে যেত না সবরই, গয়না আর শাড়ির অভাবে। আজ তার সাজ দেখে সবাই অবাক হলো। এত সুন্দর একটা হাত, তার সাথে শাড়িটাও বেশ সুন্দর। সকলে খুব প্রশংসা করল। মন আজ ভরে গেল সবরীর। বিয়েবাড়ি থেকে একরাশ খুশি নিয়ে ঘরে ফিরল সে। অনেক রাত হয়ে গেছিল, তাই হারটা আর তোরঙ্গে তুলে রাখল না, টেবিলের ওপর রেখে দিল। ভাবল সকালেই উঠিয়ে রাখবে। এই রাতটুকু থাক না টেবিলের ওপর। ছোট একটা কাপড়ের পুটুলিতে জড়িয়ে রেখে দিল হারটাকে টেবিলের ওপর। কে আর জানতে যাচ্ছে তার হারের খবর? অনিল সবরই দুজনকেই ভোর ভোর উঠতে হয়। আজ অনিল এখনো ওঠেনি। সবরীর উঠেই চোখ পড়ল টেবিলের ওপর। পুটলিটা খুলতেই তার বুকটা কেঁপে উঠল। হারটা তো নেই। এ কি কোথায় গেল হারটা? কেই বা নেবে সেটা ঘরের ভেতর থেকে? এই শুনছো? ওঠো না, হারটা যে নেই পুটলিতে। কোথায় গেল হারটা? সবরীর ডাকে অনিলের ঘুম ভেঙে গেল। সবরী কান্নাকাটি শুরু হয়ে গেল। কোথায় গেল হারটা? কোথায় গেল? অনিল আর কাজে বেরোল না। সেদিন রান্না খাওয়া মাথায় উঠল। সারাদিন দুজন মিলে হাটটাকে খুঁজল, যদি ঘরের কোথাও থাকে। কিন্তু কোথায় গেল হাটটা? ঘরের সব আছে, শুধু তেঁতুল পাতার হাটটা যেন উবে গেছে। টেবিলের ওপর থেকে কোনো মতেই চোর হাটটা নিতে পারে না, কারণ টেবিল দেয়াল ঘেঁষে রাখা রয়েছে। তবে নিল কে হাটটা? হয়তো জানালা দিয়ে আঁকশি বাড়িয়ে কেউ টেনে নিয়েছে। অনিল তো সেটাই বলছে বারবার, না হলে আর কি হতে পারে? তাছাড়া অনিল তো জানতই না হাটটা ওখানে রাখা আছে। সবরই তো আগে উঠেছে, অনিল তখনও ঘুমাচ্ছিল। তবুও সবরই অনিলকে জিজ্ঞাসা করাতে সে অবাক হয়ে বলল, আমি তো জানিই না যে তোমার হারটা ওখানে রাখা ছিল। আর দেখলেই তো, সকালবেলায় তোমার পরে আমি উঠলাম। তাছাড়া তোমার হার আমি কেন নেব? অনিলকে সন্দেহ করার জন্য নিজেই লজ্জিত হলো সে। সত্যি তো, এতটা খারাপ হতে পারে না সে। আগের সমস্ত গয়নাগুলো সবরই নিজেই অনিলের হাতে তুলে দিয়েছে, তাই অনিল চুরি করবে এটা ভাবতেই পারে না। নিজের ওপরেই রাগ আর ঘেন্না হলো সবরীর। কাকা নিজে এসে তাকে হারটা দিয়ে গেল, অথচ সেটাও সে রাখতে পারল না। সে এতটা উদাসীন হলো কি করে? রাতের বেলায় হাটটা চৌকির নিচে যে তোরঙ্গ আছে সেখানে রেখে দিলে আর এটা হতোই না। দিনরাত মনমরা হয়ে থাকতো সে এরপর থেকে। আগের গয়নাগুলো সে রাখতে পারিনি, এবারেও পারল না। নিজেকে দোষ দিতে দিতেই সবরই দিন দিন শুকিয়ে যেতে শুরু করল।
রাধে বাড়ে সব কাজকর্ম করে, কিন্তু নিজে কিছুই খেতে পারে না, গলা দিয়ে খাবার নাবে না। আত্মগ্লানিতে তিল তিল করে মৃত্যুর দিকে এগোতে থাকল সে। চোখের নিচে কালি, কণ্ঠার হাড় আরও উঁচিয়ে উঠল। তারপর 2 মাসের মধ্যেই শবরী বিছানা নিল। সবসময় নিজের মনে বিড়বিড় করত আর বলতো, আমার আমার দোষেই এটা হলো কাকা। তোমার তোমার দেওয়ার উপহার আমি আর ধরে রাখতে পারলাম না। হতভাগীকে ক্ষমা করে দিও তুমি। অনিল অবশ্য কবিরাজ দেখিয়েছিল, কিন্তু তার দেওয়া ওষুধ শবরী খেতই না। পাশের বাড়ির মণি পিসি এসে কত করে বলল তাকে ওষুধ খেতে, কিন্তু শবরী শুনল না। বলল, এ আমার প্রায়শ্চিত্ত গো পিসি। কাকার দেওয়া গয়না তো আর রাখতে পারলাম না, সেই পাপেরই প্রায়শ্চিত্তি করছি আমি। অসুস্থতার মধ্যেই শবরীর মুখে বারবার কাকার কথা শুনে অনিল জরুরি তার পাঠালো কাকার কাছে, শবরীর অবস্থার কথা জানিয়ে। কিন্তু না, কাকার সাথে দেখা হওয়ার আগেই শবরী পাড়ি দিল না ফেরার দেশে। তবে মৃত্যুর আগের মুহূর্তে কাকা, তুমি এসেছো? এই বলে চেঁচিয়ে উঠেছিল। হয়তো বিকারের ঘোরে এটা হয়েছিল সেদিন। শবরী মারা যাবার কদিন বাদে অনিল একটা পত্র পেল, যাতে করে লেখা আছে শবরীর খবর শুনে তার কাকা তড়িঘড়ি করে বেরিয়েছিল বাড়ি থেকে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে চলে যায়, আর বাঁচেনি মানুষটা। অনিল হিসাব করে দেখে বলল, শবরী মারা যাবার 2 দিন আগেই তার কাকা মারা গেছে। তাই মৃত্যুর সময় শবরী কাকাকে দেখেছিল। মারা গিয়েও কাকা ঠিক চলে এসেছিল তার ভাইজিকে শেষবারের মতো দেখতে। শবরী মারা যাবার কিছুদিন বাদেই অনিল এবার দত্তবাবুর জমিটা কিনে ফেলল, আর নিজের জমিতে চাষ করে লাভ হওয়াতে তার আর্থিক অবস্থাও কিছুটা হলেও ফিরে গেল। তবে রাত হলেই অনিল বুঝতে পারে একটা ছায়ামূর্তি ঘরে কি যেন খুঁজে বেড়াচ্ছে। হয়তো শবরী তার মৃত্যুর পরেও তেঁতুল পাতার হাটটা খুঁজে চলেছে। অনিলের গা ছমছম করলেও ভয় পেত না, কারণ সে জানত শবরী শুধু তার হার খুঁজতেই চলে আসে রাত হলেই। স্বামী সন্তানের ক্ষতি সে করবে না কখনো। খোকন বাড়িতে একাই থাকে, পাশের বাড়ির মণি পিসিমা তার খেয়াল রাখে। তবে খোকন তার বাবাকে বলে, জানো জানো বাবা, মা তো সব সময় আমাকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। মা তো এখানেই থাকে। তুমি যে বললে মাকে আর আমি কোনোদিন দেখতে পাবো না, আমি তো মাকে সব সময় দেখি। অনিল চুপ করে শোনে আর মনে মনে ভাবে, শবরীর মৃত্যুর বছর চলে গেলে একটা বিয়ে করতেই হবে, নইলে খোকনটাকে দেখবে কে? শবরীর প্রেতাত্মা এসে খোকনের দেখাশোনা করবে? এটা তো ঠিক নয়। নতুন মা এসে খোকনের দেখাশোনার ভার নিলেই শবরীর আত্মা ঠিক চলে যাবে বাড়ি ছেড়ে, কারণ ছেলের টানেই সে বাড়ি ছাড়েনি। পরের মাসেই অনিল বিয়ে করল। গ্রামের মেয়ে কনককে বউ করে ঘরে আনল। তবে তাতে সুবিধা কিছুই হলো না। কনক খোকনকে ছুলেই কেউ যেন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। কনকও আর খোকনকে ধরার চেষ্টা করে না, খেয়ালও করে না সে খেলো কি না খেলো, কোথায় গেল কি করছে ছেলেটা। খোকন একা একাই বড় হচ্ছে। রোজ রাতে সে একা শোয়। জিজ্ঞাসা করলে বলে, মা এসে তো আমাকে ঘুম পাড়িয়ে দেয়, পাশে শুয়ে থাকে। মা শুয়ে না থাকলে পাশে আমার ঘুমই আসে না কোনোদিন। কনকের তাতে ভালোই হয়েছে। কে আর মৃত সতীনের ছেলেকে নিয়ে আদিক্ষেতা করতে চায়? সেদিন পাশের বাড়ির মণি পিসিমা এসে দেখে কনক বিছানায় শুয়ে গল্পের বই পড়ছে। বৌমা, খোকনটা গেল কোথায়? কনককে সে কথা জিজ্ঞাসা করতে সে বলে উঠল, ওই সতীনের ছেলের খোঁজ কি রাখবো বলো তো? আমি তাকে ধরলেই কে যেন আমার ধাক্কা মেরে সরিয়ে দেয়। তা আমার কি দায় পড়েছে তাকে দেখাশোনা করার? কি বলিস কি বৌমা? আমি 1 বছর ধরে ছেলেটার দেখাশোনা করেছি। কই, কেউ তো আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়নি। তবে হ্যাঁ, খোকনের মুখে অনেকবার শুনেছি তার মা রাতে এসে তাকে ঘুম পাড়িয়ে দেয়, খাইয়ে দেয়। তা আমি কখনো সে কথায় কান দিইনি। ছোট ছেলেরা অনেক বানানো কথা তো বলে, ওদের কথায় কান দিতে নেই। কিন্তু
এবার মনে হচ্ছে বউটা এই বাড়ির টান ছাড়তে পারছে না। স্বামী নয়, ছেলের টানেই সে রয়ে গেছে। কারণ স্বামী তো বিয়ে করেছে, কিন্তু তাতে তার কোনো ক্ষোভ নেই। শুধুমাত্র ছেলেটার জন্যই তার মরে গিয়েও শান্তি নেই। চোখে জল এলো মণিপিসির সবরীর কথা ভেবে। এমন সময় দেখল খোকন ফিরে এলো বাড়িতে। স্কুলে গিয়েছিল, সেটাও কনক জানে না। বলি, ও কনক বউ, ছেলে স্কুল থেকে ফিরেছে, ওকে খেতে দাও। কনক গজগজ করতে করতে বলে উঠল, এখন আবার সতীনের ছেলেকে যত সব আল্লাহ দেখানো। বিছানা ছেড়ে রান্নাঘরের দাবায় খেতে দিল খোকনকে। কিছুটা জল ঢালা ভাত আর একটা কিসের ঘ্যাঁট। ছোট মা, আমায় আর একটু ভাত দেবে? বড্ড খিদে পেয়েছে। ভাত নেই আর, যা আছে তাই খেয়ে আমায় উদ্ধার করো। স্কুলে যাওয়ার সময় কি খেয়েছিলিস রে খোকন? কিছুই না, ছোট মার কাছে খেতে চাইলে বলল ভাত হয়নি। ছেলের অযত্ন হলে কিন্তু ওর মা কনক বউকে ছেড়ে দেবে না। ওকে সাবধান করে দিস। অনিল বাড়ি ফিরে কনককে সব বলতে সে যেন চিরবিরিয়ে উঠল। ওই বুড়ির অত সাহস হয় কি করে আমার নামে নালিশ করার? আমাদের বাড়ি কি হচ্ছে না হচ্ছে অত খোঁজ তার কি দরকার? কনককে রাগ দেখে অনিল বলল, তবে খোকনের মার কথাটা মাথায় রেখো। পিসি যা বলেছে ভুল নয় কথাটা। কনক এবার একটু দমে গেল। সত্যিই তো, ওইসব ভূত প্রেত বাড়িতে থাকলে অনেক অনর্থ ঘটতে পারে। একটু সাবধান হতে হবে এবার থেকে। তবু মুখে বলল, তা বাপু, বাড়ি থেকে ভূত প্রেত তাড়ালেই তো হয়। বাড়ির ভেতর ভূত প্রেত নিয়ে পুষে রাখা কিসের জন্য? একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে নাকি? অনিল চুপ করে থাকল, কোনো উত্তর দিল না। সেদিন দুপুরে কনক ঘরে একা ছিল, রেডিওতে গান শুনছিল। হঠাৎই আচমকা রেডিওতে গান বন্ধ হয়ে গেল। তার বদলে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। যেখানেই ঘোরাচ্ছে সেই একই কান্নার আওয়াজ। কনক অবাক হয়ে গেল। এবার রেডিও বন্ধ করে আবার চালাতে গেল। বিভৎস একরকম হাসির আওয়াজ হচ্ছিল। রেডিওতে এসব কি হচ্ছে? এবার হাসির বদলে কনক শুনতে পেল কে যেন বলছে, বুঝবি, তুইও বুঝবি একদিন। তোর সর্বনাশের দিন ঘনিয়ে আসছে, সাবধান হয়ে যা। কনক এবার প্রচণ্ড ভয় পেয়ে গেল। ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে ছুটে গেল। নিঝুম দুপুরে কেউ কোথাও নেই। আর হঠাৎই তার চোখে পড়ল তাদের উঠোনের কোণের দিকের আম গাছটার ডালে দুটো পা ঝুলছে, অথচ গাছে কেউ নেই। এবার পা দুটো লম্বা হয়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো, সাথে বিকট হাসির আওয়াজ। কনক চিৎকার করতে যাচ্ছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। কনক এবার আর সহ্য করতে পারল না। তার মাথা খারাপের জোগাড় এবার। ভয় পেয়ে ঘরে ঢুকতে পারছে না। কনক বারান্দাতেই অজ্ঞান হয়ে পড়ে গেল। খোকন স্কুল থেকে ফিরে কনকের ওই অবস্থা দেখে সবাইকে ডেকে আনল। ওর চোখে মুখে জল দিতে তবেই জ্ঞান ফিরল। তবে জ্ঞান ফেরার পর কনক কিছুই আর মনে করতে পারল না কেন সে অজ্ঞান হয়েছিল। সবাই ভাবল শরীর খারাপ ছিল বলেই হয়তো অজ্ঞান হয়েছিল। এ নিয়ে আর কেউ মাথা ঘামাল না। কনক কদিন যাবৎ খুব ঘ্যান ঘ্যান করেই চলেছে। হায় আমার পোড়া কপাল, বিয়ের পর থেকে তো কিছুই পেলাম না স্বামীর কাছ থেকে। ঘরে দাসীবাদী করে রাখার জন্য আর সতীনের ছেলে মানুষ করতে বিয়ে করা হয়েছে নাকি? অনিল সব চুপচাপ শোনে, উত্তর দেয় না। সবরই তো চাহিদা ছিল না, বরং ওর গয়না নিয়ে অনিল সংসার চালাতো। বুক ঠেলে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো অনিলের। সেদিন সন্ধ্যের সময় অনিল ঘরে ফিরে বউকে বলল, এই দেখো তোমার জন্য কি এনেছি। কনক রান্নাঘর থেকে দৌড়ে এসে বলল, কি কি দেখাও তো, কি এনেছো আমার জন্য? হুম,
অমনি পাবে না দেখতে, আগে চোখ বোঝো, তবেই পাবে দেখতে। কনক আহ্লাদে আটখানা হয়ে চোখ বুঝল, আর অনিল অমনি হাতের মধ্যে কি যেন রাখল। চোখ খুলেই দেখল একটা দারুণ গয়না তাকে এনে দিয়েছে অনিল। এত অপূর্ব জিনিস আগে কখনো সে দেখেনি। আনন্দে আকুল হয়ে কনক বলে উঠল, কি সুন্দর দেখতে গো এটা। আমার জন্যই এনেছো তো? আমার খুব পছন্দ হয়েছে। তবে আর কার জন্য আনবো শুনি? অনিল কনকের থুতনি নাড়িয়ে দিয়ে বলল। আর ওরা খেয়াল করল না অদূরে একটা ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো যেন জ্বলছিল তার অঙ্গারের মতন। কনক খুশিতে ডগমগ হয়ে গেল এত সুন্দর একটা দামি উপহার পেয়ে। ও ভাবতেই পারিনি অনিল তাকে এরকম একটা দামি গয়না উপহার দেবে। আগে কোনোদিন এরকম গয়না আমি দেখিনি। কি সুন্দর দেখতে গো জিনিসটা। আর সোনাও তো আছে অনেকটা। এবার আমাকে ভালো করে চা করে দাও দিকে, একটু বেরোতে হবে। ও মা, এখন আবার কোথায় যাবে শুনি? আকাশের অবস্থা দেখেছো? ঝড় বৃষ্টি নামলো বলে। না না, এখন কোথায় যাবার দরকার নেই। আমায় একবার বেরোতেই হবে। ধানগুলো সব পেকে এসেছে, কাল থেকে কাটা শুরু করা যাবে কিনা সেটাই খোঁজ করতে যাব। চা আর মুড়ি মাখা খেয়ে অনিল বেরোলো বাড়ির থেকে। তারপরেই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। কনক অবশ্য তার নতুন গয়না নিয়েই মত্ত। একবার খোলে আর একবার পরে। আয়নার সামনে থেকে সে আর নড়ছে না। পাশের ঘরে খোকন শুয়ে পড়েছে। রাতে কনক তাকে খেতেও ডাকিনি। তার খোকনের দিকে দেখার সময় নেই। খোকনের পাশে বসে একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর রাগে দুঃখে চোখ দুটো তার জ্বলছিল। ওই ঘরে গয়নাটা হাতে নিয়ে কনক দেখছিল মন দিয়ে। হঠাৎ দেখল একটা লম্বা কালো হাত এসে তার কাছ থেকে থাবা মেরে গয়নাটা কেড়ে নিল। আর সেই হাতটা ছিল একটা কঙ্কালের হাত। কনক সেখানেই গৌগো করতে করতে উল্টে পড়ল অজ্ঞান হয়ে। রাত হয়ে গেছে অনেক। হঠাৎই কনকের জ্ঞান ফিরে এলো। উঠে বসে বলল, এ কি, কটা বাজে? স্বামী এখনো বাড়ি ফিরল না তো? তার উপরেই এই ঝড় বৃষ্টি কমার তো কোনো লক্ষণই নেই। ঘড়িতে দেখল রাত 11টা বাজে। গ্রামের দিকে এটাই অনেক রাত। এই ঝড় বৃষ্টির মধ্যে মানুষটা গেল কোথায়? এত রাত তো হবার কথা নয়। হঠাৎই বাইরে কিসের আওয়াজ পেয়ে কনক বারান্দায় এসে দেখে অনিল বারান্দায় চুপ করে দাঁড়িয়ে আছে। কি গো, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? ডাকুনি কেন আমায়? হঠাৎ অনিলের চোখ দুটো দেখে কেমন অস্বাভাবিক লাগলো কনকের। কনক দেখল ভিজে পুড়ে একসা হয়েছে। ও তাড়াতাড়ি গামছা এনে তার হাতে এগিয়ে দিল, কিন্তু অনিল সেটা না নিয়ে কনককে ধাক্কা মেরে ঘরে ঢুকে গেল। কনক খুব অবাক হয়ে গেল অনিলের হাবভাব দেখে। কি গো, তুমি জামা কাপড় ছাড়বে না? সে ঘরে ঢুকতেই আরো অবাক। অনিল ঘরের জিনিসপত্র সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কনক তার হাতটা ধরতেই দেখে গা যেন আগুন, জ্বরে পুড়ে যাচ্ছে, আর চোখ দুটো করমচার মতন লাল টকটক করছে। এ কি হলো লোকটার? এই তো ভালো মানুষ বাড়ি থেকে বেরোলো। কনক ভাবতে ভাবতেই তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল অনিল। এরপর দরাম করে দরজা বন্ধ করে দিল। এই রাত দুপুরে এসব কি হচ্ছে তা কে জানে। এবার কি করবে সে? কনক ভয় পেয়ে পাশের ঘর থেকে ছেলেকে টেনে তোলে। এই ওঠ, ওঠ না। তোর বাপের কি হয়েছে তা কে জানে? দরজা বন্ধ করে রেখেছে। তুই দরজা ধাক্কা দিয়ে দেখ, যদি খোলে। ছোট্ট কখন ঘুম চোখে ঘাবড়ে গেল এসব শুনে। সে হাঁ করে তাকিয়ে আছে দেখে কনক ধমক দিয়ে আবার বলল। এবার বুঝতে পেরে পাশের ঘরে গিয়ে সে বাবা বাবা বলে দরজা ধাক্কা দিতে লাগলো। বাবা বাবা, ও বাবা, বাবা দরজা খোলো বাবা। এবার দরজাটা খুলে গেল। খোকনকে ঘরের ভেতর টেনে নিয়ে গেল অনিল, আর কনকের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। এত রাতে এই ঝড় বাদলের মধ্যে কার কাছেই বা যাবে, আর কি বা বলবে? রাতটা কোনো রকম কাটিয়ে ভোর হতেই ছুটল মণিপিসির কাছে। তাকে সব খুলে বলল। ও মা, এ কি কথা কনক বউ? অনিলের আবার হলোটা কি?
চল তো দেখি। এই বলে মণিপিসি কনকের সাথে তাদের বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছিল। ও বাবা অনিল, দরজাটা খোল বাবা। কি হয়েছে তোর? আর ছেলেটাকেই বা ঘরে ঢুকিয়েছিস কেন বাপ? খোল, একবার দরজাটা খোল। মণিপিসির কাতর স্বর শুনে হয়তো দয়া করে দরজা খুলল অনিল। তার সেই চেহারা দেখে চমকে উঠল পিসি। এ কি অবস্থা হয়েছে অনিলের! ছেলেটা তখনও বিছানায় ঘুমাচ্ছিল, আর সারা ঘর লণ্ডভণ্ড হয়ে আছে। পিসির কথায় কোনো উত্তর না দিয়ে আবার দরজা বন্ধ করে দিল। পিসি এবার প্রমাদ গুনল। এ তো ভালো ঠেকছে না। দেখে মনে হয় অনিলের ওপর খারাপ কোনো কিছুর ভর হয়েছে। কনককে সে কথা বলতেই সে চিরবির করে বলে উঠল, ওই শয়তানিটার জন্যই ওর এই অবস্থা পিসি। মরিস তোকেই বাড়ি ছাড়ছে না, আমাদের সুখ আর সহ্যি হচ্ছে না তেনার। এবার তো কোনো ওজা ডেকে ঝটার বাড়ি মেরে তাড়াতে হবে। এটা তো ঠিক বললি না কনক বউ। তোদের সুখ সহ্যি না হলে ও অনেক দিন আগেই এসব করতে পারত। তোকে বিয়ে করে এনেছে বছর পেরোতে যায়, এতদিন তো কিচ্ছুটি করেনি। পিসির কথা শুনে কনক মুখ ভার করে বলল, সে তুমি যাই বলো পিসি, সে ছাড়া আর কেউ আমার সর্বনাশ করতে আসবে না। এখন কোথায় ওজা পাবো পিসি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি কি করা যায়। তুই চুপচাপ থাক, তোর চোপাটা কম চালাস। কখন যে কি বলে ফেলিস তার তো ঠিক নেই। পিসি বাড়ি চলে গেল। কনক শুকনো মুখে দাওয়ায় বসে থাকল। বসে বসে ভাবছে ছোট ছেলেটার ওপর সে নিশ্চয়ই কোনো অবিচার করেছে, যার জন্য ওর মা রেগে গিয়ে এটা করল। আর সে এমন করবে না। কিছুক্ষণ বাদে পিসি এসে খবর দিল, আমি পাশের গায়ে ভাবে সোজাকে খবর দিয়েছি, বলেছি খুব জরুরি। সে যেন খবর পাওয়া মাত্রই আসে, ওই এসে পড়বে তাড়াতাড়ি। তা অনিল, সে কি দরজা খুলেছে আর? না গো পিসি, আমার ডাকতে আর সাহস হচ্ছে না। আরে ছেলেটাকে তো কিছু খাবার দিতে হবে, কাল থেকে না খেয়ে রয়েছে। ছোট ছেলেকে এভাবে কেউ কষ্ট দেয়? আর তুই এবার থেকে একটু সাবধান হবি। ছেলেটার খাওয়া দাওয়ার দিকে নজর রাখিস। ছেলেটার কষ্ট কোনো মাই কিন্তু সহ্য করতে পারে না। কোন দিন দেবে তোর ঘাটটাকে মোটকে, সেটা মাথায় রাখিস। এই বলে পিসি নিজেই আবার দরজায় ধাক্কা দিতে গেল। অমনি কনক তার হাত চেপে ধরে বলল, পিসি, তার চেয়ে এক কাজ করি, ঘরের পেছনের দিকে জানলা দিয়ে উকি মারি। চলো যাই, দেখি কি করছে ঘরের ভিতর। কথাটা মনপুত হলো পিসির। দুজনে মিলে বাড়ির পেছনের দিকে আগাছা সরিয়ে জানালায় উকি দিল। ঝড় বৃষ্টির জন্য জানালা বন্ধ ছিল, তবে জানালায় ফাঁক আছে কিছুটা, তাই দিয়ে দেখা যায় ঘরের ভেতর। আর ঘরের ভেতর যা দেখল কনক, তাতে তার চক্ষু চড়ক গাছ। অনিলের বদলে ঘরের ভিতর বিছানায় একটা কঙ্কাল শুয়ে আছে, আর খোকন তেমনই পাশে ঘুমিয়ে আছে। কনক এই দৃশ্য দেখে কাঁপতে শুরু করলো। ও মা গো, এ কি সর্বনাশা কাণ্ড! ও পিসি, পিসি গো! পিসি তাকে ধরে ধরে দাবার উপর বসালো। কাল রাত থেকে কনকের পেটেও কিছু পড়েনি, এবার গাটা গোলাচ্ছে তার। ভয়ে আর খিদে দুটোই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। পাড়ার লোক খবর পেয়ে একজন দুজন করে জড়ো হচ্ছিল বাড়ির উঠোনে। এমন সময় পিসির ছেলে সমর একজনকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। কাঁধে বিশাল ঝোলা আর পরনের পোশাক দেখেই বোঝা যাচ্ছে ইনি একজন ওঝা। ভবেশ ওঝা এসে সব জানতে চাইল কনকের কাছে। কনক সব খুলে বলল। উনি তার ঝোলা থেকে সব বের করে রাখলো দাওয়ার উপর। এরপর সমানে কি সব মন্ত্র পড়ে দরজা ধাক্কাতে লাগলো। ওম রিং ক্লিং স্বাহা, ওম রিং টিং ছট স্বাহা, ওম রিং টিং ফট স্বাহা। দরজা খুলে গেল আর অনিল হুঙ্কার দিয়ে বলল ভবেশকে, তুই কেন এসেছিস? চলে যা এখান থেকে।
তবে সবাই বুঝল গলাটা অনিলের নয়, কোনো মেয়েরও নয়, অন্য কোনো লোক যেন কথা বলছে। ভবেশ কনকের দিকে তাকিয়ে বলল, এ তো কোনো প্রেতিনী নয়, এ একজন পুরুষ আত্মা ভর করেছে ওনার উপর। তুমি তো বলেছিলে তোমার সতীনের কাজ এটা। এ তোমার সতী নয়। সবাই অবাক হলো শুনে, আর কনক তো বুঝে উঠতে পারল না লোকটা কে হতে পারে। এতদিন তো শবরীকে তার চরম শত্রু ভেবে এসেছে সে। ভবেশ ওঝা তাকে ঘর থেকে বার করার জন্য মন্ত্রপুত সর্ষে চালান দিল ঘরের ভিতর, আর তক্ষুনি চিৎকার করে সে ঘরের বাইরে বেরিয়ে এলো। আর বাইরে বেরিয়ে এসে সে সোজা উঠোনের আম গাছটার উপর চড়ে বসল। ভবেশ ওঝা এবার আম গাছের তলায় সব জিনিস গুছিয়ে বসল। তুই কে, আর এর ওপর ভর করেছিস কেন? আগে নিজের পরিচয় দে। আমি শবরীর কাকা রমানাথ। আমার ভাইজির ওপর হওয়া অন্যায়ের শোধ নিতেই আমি ওর ওপর ভর করেছি। ভাইজি পারবে না তার স্বামীর ওপর কোনো প্রতিশোধ নিতে, কিন্তু আমি সহ্য করব কেন? ওর জন্যই আমার আদরের ভাইজি মারা গেছে। ওর অকাল মৃত্যু আমি কিছুতে মানতে পারছি না। কি অন্যায় করেছে অনিল? আগে সেটাই শুনি। তুই সবার সামনে বল, সেটা সবাই শুনুক একবার। বল। আমার একমাত্র আদরের ভাইজিকে বিয়ে করে কোনোদিন এতটুকু সুখ দেয়নি অনিল। খেয়ে না খেয়ে তার দিন কাটতো, এমনকি তার বিয়ের সমস্ত গয়না বিক্রি করে দিয়েছিল সে। বিয়ের 7 বছর বাদে আমি ভাইজির সাথে দেখা করতে আসি। ওর অবস্থা দেখে আমার চোখে জল চলে আসে। এ কি অবস্থা হয়েছে মেয়েটার! আমি ওকে একটা 4 ভরির হার উপহার দিয়ে যাই, যেহেতু বিয়ের পর ওর কাছে প্রথম এলাম। ওই হারটা ওর খুব শখের জিনিস ছিল, ওর কাকিমা ওকে দিয়েছিল। ওই হারটা ও অনেক সাবধানে রাখত, যক্ষের ধনের মতন আগলে রাখত সারাক্ষণ। কিন্তু সেটার দিকেও নজর ছিল অনিলের, কারণ ওই হারটা বেচে বা বন্ধক দিয়ে দত্তমশাইয়ের থেকে 10 বিঘা জমি কিনবে অনিল। ওটাই ছিল ওর একমাত্র মনের বাসনা। একদিন সুযোগ বুঝে হারটা সরিয়ে নেয়, আর সেই গয়নার শোকে মেয়েটা দিন দিন অসুস্থ হয়ে পড়ল, কারণ ও জানতো গয়নাটা ওর দোষেই হারিয়ে গেছে। এবার কিছুদিন বাদে মারাও গেল শবরী। অনিল কিন্তু শবরীকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি। একবার যদিও স্বীকার করে বলতো ওই হারটা সে নিয়েছে, মেয়েটা তাকে মাফ করে দিত আর সুস্থ হয়ে উঠত। কিন্তু অনিল একবারও স্বীকার করেনি গয়নাটা সে চুরি করেছে। মেয়েটা তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে গেছে, আর অনিল সেটা দেখেছে চোখের সামনে। এতটুকু বিবেক দংশন হয়নি তার। তখন 10 বিঘা জমির মালিক হবার স্বপ্ন মনের মধ্যে। তাই সে শবরী মারা যেতেই ওই হার বাঁধা রাখল দত্তবাবুর কাছে, আর পেল 10 বিঘা জমির মালিকানা। তবে দত্তবাবু তো বন্ধকি কারবার করেন না, তাই বলেছিলেন অনিলকে টাকা জমিয়ে হার ছাড়িয়ে নিতে। অনিল তাই করেছিল। 2 বছর বাদে ওই হারটা এনে যখন সোহাগ করে ওর নতুন বউকে দিল, সেটা আমার কাছে অসহ্য হয়ে উঠল। আমি আর সহ্যই করতে পারলাম না। আমার ভাইজির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠলাম। সুযোগ বুঝে কাল অমাবস্যার রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে অনিলের ওপর ভর করলাম। আমার আদরের ভাইজির মৃত্যুর শোধ আমি নেবই। তুই এবার অনিলকে ছেড়ে চলে যা। কাল রাত থেকেও অনেক কষ্ট পাচ্ছে। রমানাথের চোখ দুটো যেন জ্বলছিল। সে বলল, আমার ভাইজিটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। অনিল তার স্বামী হয়ে তার দিকে কোনোদিন ফিরে তাকায়নি। ওকে আমি ছাড়বো না কোনো মতেই। কিন্তু তুই এখানে এলি কি করে? শবরী অসুস্থ হওয়ার পরের থেকেই আমি যেন বুঝতে পেরেছিলাম মনটা খুব খারাপ লাগতো ওর জন্য। তারপরেই অনিলের জরুরি তার পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি ওর কাছে আসবো বলে। কিন্তু চলন্ত ট্রেনে উঠতে গিয়েই ট্রেনের নিচে চলে যাই। তবে আমার আত্মা ঠিক চলে আসে শবরীর কাছে। ওর তখন একেবারেই শেষ সময়, তবু সে মারা যাবার আগেই আমাকে দেখতে পেল।
আমি কিন্তু সবরীর জন্যই এই বাড়ি ছেড়ে যেতে পারলাম না। কাকা ভাইজিতে এখানেই রয়ে গেছি সেই থেকে। এবার তো যেতেই হবে তোকে। অনিলকে ছেড়ে দে। ওর বউ ছেলেটার কোনো যত্ন নেয় না, খেয়ে না খেয়ে থাকে ছেলেটা, কেউ তার দিকে খেয়াল রাখে না, এমনকি অনিলও তার ছেলের খেয়াল করে না। আমি এসবের প্রতিশোধ নিয়ে তবেই বাড়ি ছাড়বো। এমন সময় অনিলের ছেলে খোকন ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসে এসব দেখে ঘাবড়ে যায়, আর বাবাকে আম গাছে ওভাবে ঝুলতে দেখে আরও ভয় পেয়ে কাঁদতে শুরু করে। অন্তত এই ছেলেটার কথা ভেবে অনিলকে তুই ছেড়ে দে। বাচ্চাটার কষ্ট হবে খুব। রমানাথ একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমি ওকে ছেড়ে দেব, তবে খোকনের অযত্ন হলে সেটা আমি মেনে নেব না। আর ওই তেঁতুল পাতার হাড় কেউ নেবে না, ওটা খোকনের বউকে দেওয়া হবে, সেটাও যেন মনে থাকে। সেখানে উপস্থিত সবাই তাকে আশ্বাস দিল যে খোকনের কোনো অযত্ন হবে না। এমনকি কনকও প্রতিজ্ঞা করল সে খোকনকে অবহেলা করবে না কোনোদিন। এবার অনিলের দেহটা আম গাছ থেকে নেমে টলতে টলতে শুয়ে পড়ল ভবেশ ওঝার সামনে। আর একটা নয়, দুটো ছায়ামূর্তি ধীরে ধীরে চলে গেল বাড়ির বাইরে, অনেক দূরে। বোঝা গেল শবরীর কাকা ও শবরীর প্রেতাত্মা এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। অনিলের জ্ঞান ফিরে এলো। তার হাতের মধ্যেই রয়েছে সেই তেঁতুল পাতার হার। সবার কাছ থেকে সব শুনে সে থম মেরে বসে রইল। এবার খোকন সামনে এসে বাবা বলে ডাকতেই তাকে বুকে জড়িয়ে ধরল অনিল। দু চোখ বেয়ে জল গড়াচ্ছিল তার। আর কোনোদিন কনক বা অনিল কেউই খোকনের অযত্ন করেনি। শবরীর আত্মা এতদিনে শান্তি পেল। এতক্ষণ শুনছিলেন তেঁতুল পাতার হার। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।